সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকবৃন্দ, দীর্ঘ প্রায় 6 মাসের অধিক সময় কোভিড-19 কারণে করোনা মহামারীতে সারা বিশ্ব যখন আক্রান্ত, তখন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, বাংলাদেশ সরকার ইতিমধ্যে আমার ঘরে আমার স্কুল সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে শ্রেণী কার্যক্রম শিক্ষার্থীরা যাতে বাড়িতে বসে করতে পারে সেই কার্যক্রম অনেক আগ থেকেই চালু করেছে। তোমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমার ঘরে আমার স্কুল সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে তোমরা তোমাদের শ্রেণী কার্যক্রমগুলো বাস্তবায়ন করবে। পাশাপাশি চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে যে অনলাইন ক্লাস, আমাদের অনলাইন ক্লাসের পেজ হলো চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস বাংলায়। ইউটিউবে আমরা যেটা চার্জ করলে পাবো youtube.com চরবাটা গার্লস হাই স্কুল। এই দুইটা পেজে আমরা আমাদের সকল ক্লাসগুলো আমরা সেখানে দিয়ে থাকি, সকল শিক্ষকরা সেখানে ক্লাস দিয়ে থাকে। তোমরা ইউটিউবে ঢুকে তোমরা অনলাইন পেজে চার্জ করে তোমাদের সেই কাঙ্ক্ষিত শিক্ষকদের ক্লাসগুলো তোমরা বাস্তবায়ন করবে। আর অনলাইন ক্লাসে আমি আছি মোহাম্মদ শামসুজ্জামান, প্রধান শিক্ষক চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়। আছি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয়ে 3য় অধ্যায়ে দ্রুতর বা দাখিলা পদ্ধতি নিয়ে। আজকে আমরা দ্রুতর বা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। দ্রুতর বা দাখিলা পদ্ধতি, দ্রুতরপা দাখিলা পদ্ধতি। দ্রুতরপা দাখিলা পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম। দ্রুতরপা দাখিলা পদ্ধতি। আজ আমরা দ্রুতরপা দাখিলা পদ্ধতি কি, দ্রুতরপা দাখিলা পদ্ধতির মূলনীতি ও বৈশিষ্ট্য, দ্রুতরপা দাখিলা পদ্ধতির সুবিধা, দ্রুতরপা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়, একতরফা দাখিলা পদ্ধতি, এসব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে আমরা সৃজনশীলে চলে যাব। এখন দ্রুতরপা দাখিলা পদ্ধতি কি? হিসাব সংরক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত স্বয়ংসম্পূর্ণ নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ পদ্ধতি হলো দ্রুতরপা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতি ব্যবসায়ীদের কাছে খুবই জনপ্রিয়। এটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। বিশ্বে বহু দেশ দ্রুতরপা দাখিলা পদ্ধতি অনুযায়ী তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। দ্রুতরপা দাখিলা পদ্ধতির জনক হল লুকা প্যাসিওলি। তিনি ছিলেন একজন ইতালির গণিতবিদ। তিনি 1494 খ্রিস্টাব্দে এদের দ্রুতরপা দাখিলা পদ্ধতির মূলনীতির ব্যাখ্যা প্রদান করেন। দ্রুতরপা দাখিলা পদ্ধতি উনি যে গ্রন্থ রচনা করেন সেই গ্রন্থটি হলো সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। ওই গ্রন্থে তিনি দ্রুতরপা দাখিলা পদ্ধতির পূর্ণাঙ্গ উনি ব্যাখ্যা প্রদান করেন। আসলে দ্রুতরপা দাখিলা পদ্ধতি আর্থিক মূল্যে পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তা প্রকাশ করা হয়। এখন আমরা জানবো দ্বৈত সত্তাটা কি। দ্বৈত সত্তা এখন এই দ্বৈত সত্তাটা কি? দ্বৈত সত্তা মানে আমরা যেটা বুঝি, দ্বৈত সত্তা মানে দুটি পক্ষ মানে একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ যখন ক্রেডিট হবে তখন এটা হলো লেনদেনের দ্বৈত সত্তা। এখন এই দ্বৈত সত্তার মাধ্যমে আমরা এই যে দ্রুতরপা দাখিলা পদ্ধতি মূলনীতি ব্যাখ্যা করা হয়। এখন দ্রুতরপা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য, দ্রুতরপা দাখিলা পদ্ধতি এখন আমরা মূলনীতি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দ্রুতরপা দাখিলা পদ্ধতি মূল নীতি বা বৈশিষ্ট্য। দ্রুতরপা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য হলো 5টি।
পাঁচটি হলো এক, দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা, দুই দাতা ও গ্রহীতা, তিন ডেবিট ও ক্রেডিট নির্ণয়, চার সমান অঙ্কের আদান প্রদান, সমান অঙ্কের আদান প্রদান, পাঁচ সামগ্রিক ফলাফল নির্ণয়, সামগ্রিক ফলাফল নির্ণয়। এখন আমরা পূর্বেই আলোচনা করেছি দ্বৈত সত্তাটা কি। দ্বৈত সত্তা হলো দুটি পক্ষ, একটা লেনদেন। পূর্বে আমরা আলোচনা করেছি লেনদেন হতে হলে দুটি পক্ষ লাগবে। লেনদেন হতে হলে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। যদি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য না হয় সেটা কখনো লেনদেন হবে না। যদি দুটি পক্ষ না হয় সেটা কখনো লেনদেন হবে না। দ্বৈত সত্তা হলো দুটি পক্ষ, একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট। প্রতি একটা পক্ষের ডেবিট এবং একটা পক্ষ ক্রেডিট করলে সেটাকে আমরা দ্বৈত সত্তা বলবো। এরপর দাতা ও গ্রহীতা। দাতা ও গ্রহীতা সম্বন্ধে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। দাতা ও গ্রহীতা যে পক্ষ সুবিধা গ্রহণ করে সেটা হলো গ্রহীতা, সেটাকে আমরা ডেবিট বলবো। যে পক্ষ সুবিধা প্রদান করে তাকে আমরা দাতা বলবো, অর্থাৎ ক্রেডিট। এখন আমরা আসবো ডেবিট ও ক্রেডিট নির্ণয়। ডেবিট ও ক্রেডিট নির্ণয়টা আমি একটু তোমাদেরকে দুটি পক্ষের মাধ্যমে আমরা বুঝিয়ে দিব। আমরা যেটা এর আগে আলোচনা করেছি যে ডেবিট ও ক্রেডিট নির্ণয়, সেটা হলো যে আমরা দুটি পক্ষ, যেমন আমরা বাজারে যদি তুমি পণ্য নিয়ে যাও বা মাল নিয়ে যাও, যদি বিক্রি করো, অর্থাৎ পণ্য বিক্রয় বা মাল বিক্রয় যেটাই বলি, সেখানে আমি এই দুটি পক্ষকে নিয়ে বুঝিয়ে দিতেছি তোমাদেরকে। পণ্য বিক্রয়, পণ্য বিক্রি করলে তোমার কাছে কি আসে? যখন বাজারে তুমি কোনো পণ্য নিয়ে যাও, কোনো মাল নিয়ে যাও, তুমি তোমার অভিভাবক তোমাকে একটা পণ্য বিক্রি করার জন্য বাজারে পাঠিয়েছে, সেখানে তুমি পণ্য নিয়ে গিয়ে পণ্যটা বিক্রি করলাম। বিক্রি করলে তোমার কাছে কি আসে? তোমার কাছে টাকা আসে। আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা জানি যেটা আসে সেটা ডেবিট, অর্থাৎ তোমার কাছে টাকা আসছে। টাকা হিসাব লেখা যাবে না, টাকা হিসাবে লিখতে হবে নগদান হিসাব। টাকা হিসাবে লিখতে হবে কি? নগদান হিসাব। তাহলে এখানে নগদান হিসাব ডেবিট, এখানে নগদান হিসাব কি হচ্ছে? ডেবিট হচ্ছে। আর আমাদের কি যাচ্ছে? বিক্রিকৃত মাল যাচ্ছে, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তুমি মাল বিক্রি করছো কত টাকা? 5,000 টাকা। মাল বিক্রি করছো কত টাকা? 5,000 টাকা। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ডেবিট ও ক্রেডিট নির্ণয়, ডেবিট ও ক্রেডিট নির্ণয়। এখন আমাদেরকে এখানে এই পণ্য বিক্রয় 5,000 টাকা যে ডেবিট ও ক্রেডিট নির্ণয় কি হয়ে গেছে, এখানে ডেবিট দিকে 5,000 টাকা, ক্রেডিট দিকে আমি 5,000 টাকা লিখলাম। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে ডেবিট ক্রেডিট নির্ণয়টা এইভাবে তোমাকে করতে হবে। একটা পক্ষকে ডেবিট করতে হবে আর একটা পক্ষকে ক্রেডিট করতে হবে। এখানে খেয়াল করো তোমরা, এখানে দুটি পক্ষ, একটা হলো নগদান হিসাব, একটা হলো বিক্রয় হিসাব। এভাবে লেনদেনে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। এরপর আমাদের আসলে সমান অঙ্কের আদান প্রদান। আমরা এই দুটি পক্ষ থেকে সমান অঙ্কের আদান প্রদানটা সহজেই বুঝে নিতে পারবো। এখানে সমান অঙ্কের আদান প্রদানের যে বিষয়টা আছে, দেখো নগদান হিসাব ডেবিট সামনে দেখো 5,000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট সামনে আছে 5,000 টাকা। অর্থাৎ ডেবিট অঙ্কের আদান, সমান অঙ্কের আদান প্রদান যেটা, সেটা অবশ্যই দেখো নগদান হিসাবের সামনে 5,000 টাকা ডেবিটে আছে এবং বিক্রয় হিসাবে ক্রেডিটে 5,000 টাকা আছে। দুটি পক্ষই কিন্তু সমান। আমরা এরপরে যেসব অঙ্কগুলো করব আমরা অবশ্যই জেনে যা এখান থেকে আমরা শিখে নিব যে পরবর্তী সময় আমাদের এটা কাজ লাগবে, যে সমান অঙ্কের আদান প্রদান, ডেবিট ক্রেডিট নির্ণয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে এটা, হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে এটার প্রয়োজন হবে। যে এই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, এখানে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি সহজেই সামনের দিকে তোমার আর কোনো অসুবিধা হবে না। এখানে দুটি পক্ষ হয়েছে এবং সমান অঙ্কের আদান প্রদান হচ্ছে। ডেবিটে আমি 5,000 টাকা লিখতেছি, ক্রেডিটেও 5,000 টাকা লিখছি। অর্থাৎ হিসাব বিজ্ঞানের এই যে ডেবিট ক্রেডিট নির্ণয়, এটা দিয়ে তোমরা সবসময় খেয়াল রাখতে হবে। ডেবিটে যা লিখতে হবে তোমাকে ক্রেডিটও লাগবে। ডেবিটে যদি তুমি 10 টাকা লেখো, ক্রেডিটে তোমাকে 10 টাকা লিখতে হবে, তাহলে তোমার হিসাব প্রক্রিয়াতে তাহলে তোমার কোনো আর ভুল থাকবে না। এরপর আছে সামগ্রিক ফলাফল নির্ণয়। আমরা বছর, সারা বছর ব্যাপী মোট ডেবিট এবং মোট ক্রেডিট, খেয়াল করো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা সারা বছর এই যে মোট ডেবিট এবং মোট ক্রেডিট যখন করি,
মোট ডেবিট যেমন মোট ক্রেডিট যখন করি, যে মোট ডেবিট যেমন মোট ক্রেডিট যখন আমরা নির্ণয় করি, তো সেক্ষেত্রে আমরা এই যে আমাদের বছর শেষে সামগ্রিক ফলাফল নির্ণয়টা সহজ হয়। কারণ মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের যেহেতু সমান, আমরা বছর শেষে আমরা যখন যোগফল নির্ণয় করি তখন আমার মোট ডেবিট টাকা যোগফল মোট ক্রেডিট টাকা যোগফলের সমান হবে। এটাই হলো সামগ্রিক ফলাফল নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপর আসবো যে দ্রুত বা দাখিলা পদ্ধতির সুবিধা। দ্রুত বা দাখিলা পদ্ধতির সুবিধা হলো 10টি। আমরা জাস্ট বোর্ড নির্বাচনের জন্য এটা জেনে রাখবো। তোমরা দ্রুত বা দাখিলা পদ্ধতির সুবিধাটা একটু করে নিবা। আমরা এখন আসি ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ও ক্রেডিট নির্ণয়, এটা একটু গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের কাজে আসবে। ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় হিসাব সমীকরণে সাধারণত প্রধানত 3 ধরনের উপাদান আমরা লক্ষ্য করি। মানে হিসাব সমীকরণের উপাদান হলো 3টি: সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। কিন্তু ব্যবসায় আমরা সাধারণত 5 ধরনের হিসাব দেখতে পাই। ব্যবসায় যেসব হিসাবগুলো আমরা দেখতে পাই সেটা হলো 1 সম্পদ, 2 দায়, 3 মালিকানা সত্ত্ব, 4 আয়। আয়কে আমাদের নিয়ম বলা হয় ইংরেজিতে ও ব্যয়। তাহলে আমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয়ে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়। এখন আমরা জেনে নিব যে সম্পদ কিভাবে বৃদ্ধি পেলে কি, হ্রাস পেলে কি, দায় বৃদ্ধি পেলে কি, হ্রাস পেলে কি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে আমাদের কি হয়, হ্রাস পেলে কি হয়, ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়, হ্রাস পেলে কি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সহজেই বুঝতে পারবে যে এখানে এই যে 5টা হিসাব, এই 5টা হিসাবে সম্পদ লেনদেনের ফলে সম্পদ বৃদ্ধিও পাইতে পারে আবার হ্রাসও পাইতে পারে। এখন সম্পদ বৃদ্ধি পাইলে সম্পদ কিভাবে বৃদ্ধি পায়? যেমন তুমি যদি তোমার বাড়ি কোনো আসবাবপত্র ক্রয় করো, তোমার যদি মেশিনের জন্য কোনো যন্ত্রপাতি ক্রয় করো, তো সেটা হলো সম্পদ। সম্পদ যখন তুমি ক্রয় করো তোমার কাছে কি আসে? সম্পদ আসে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র তোমার কাছে আসবাবপত্র আসলো, আসবাবপত্র ক্রয় আসে নাই, তোমার কাছে আসবাবপত্র আসছে, অর্থাৎ সম্পদ আসছে। তোমার থেকে কি চলে গেল? তোমার থেকে নগদ টাকা চলে গেছে। তাহলে তোমার আসবাবপত্র ক্রয় করার কারণে তোমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, আবার নগদ টাকা চলে গেছে। আবার যদি এই যে সম্পদটা যদি তুমি বিক্রি করো তখন সম্পদ হ্রাস পায়। এই কারণে বলা হয় সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ যখন বাড়ে বৃদ্ধি পায় তখন ডেবিট আর হ্রাস পাইলে ক্রেডিট। এখন দায়টা কি? দায়টা হলো আমরা লেনদেনের ফলে দায় বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। তোমাদের অনেক অভিভাবক আমাদের এই এলাকাতে বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে জড়িত, এনজিওর সাথে, তোমরা যেটাকে এনজিও বলো, এনজিওর সাথে জড়িত তোমাদের অভিভাবকদের ব্যবসায়িক কার্য সম্পাদনের জন্য, ছোট ছোট ব্যবসায়িক কার্য সম্পাদনের জন্য তোমাদের অভিভাবকরা ঋণ নিয়ে থাকে। কোথেকে ঋণ নেয়? সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিতে পারে, গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিতে পারে, ব্র্যাক থেকে ঋণ নিতে পারে, বিভিন্ন সংস্থা থেকে তোমাদের অভিভাবকরা ঋণ নেয়। যখন তোমাদের কোনো অভিভাবক কোনো সংস্থা থেকে ঋণ নেয় তখন ওনার দায় বৃদ্ধি পায়। দায় বৃদ্ধি হওয়া মানে কি? তোমাকে এই টাকাটা তোমাকে আবার সংস্থাকে পরিশোধ করতে হবে লাভ সহ। তো সেক্ষেত্রে যখন ঋণ নেওয়া হয় তখন দায় বৃদ্ধি পায়। আবার যখন তোমাদের অভিভাবকরা আবার এটার মাসিক একটা কিস্তি আছে, আবার কোনো যে ঋণের 6 মাসের কিস্তি আছে, কোনো ঋণের 1 বছর পরে কিস্তি আছে, যখন কিস্তি পরিশোধ করে তখন মালিকানা দায় হ্রাস পায়। অর্থাৎ এখানে লক্ষ্য করো, যখন তুমি টাকা নিছো সংস্থা থেকে তোমার টাকা দায় বৃদ্ধি পাইছে, যখন তুমি দায়টা কিস্তিতে তুমি পরিশোধ করছো তোমার টাকাটা কি হয়েছে? ঋণটা যখন পরিশোধ করছো তোমার টাকাটা হ্রাস পাইছে। তো এখন এক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো,
তখন ব্যাংক থেকে তুমি ঋণ নিবে, ব্যাংক থেকে ঋণ নিলে তোমার দায় বৃদ্ধি পাবে, ব্যাংকে যখন টাকা পরিশোধ করবে তখন হ্রাস পাবে। তো সেক্ষেত্রে এই জন্য বলা হয় দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। মালিকানা সত্ত্ব, ব্যবসা পরিচালনার জন্য মালিক প্রথম ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করে, অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠান অর্থ ছাড়া হয় না, প্রথম একটা বড় অঙ্কে টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হয়, তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার মালিক যখন ব্যবসা থেকে কিছু টাকা উঠে নেয়, অর্থাৎ মালিক যখন ব্যবসা থেকে কিছু টাকা উত্তোলন করে নেয়, উত্তোলন করলে মালিকের ওই ব্যবসা কিছু টাকা কমে যায়, ওই কমে গেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এখন আয়টা কি? প্রতিটি ব্যবসায়ীর মূল উদ্দেশ্য থেকে মুনাফা অর্জন করা। কোনো ব্যবসায়ী চায় না তার ব্যবসায় লোকসান হোক। যখন ব্যবসায়ীদের মুনাফা অর্জন করা হয়, মুনাফা হচ্ছে আয়ের একটা অংশ যা ব্যয় অপেক্ষা অধিক। সুতরাং আমরা বলতে পারি এই মুনাফা অর্জনের ফলে মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়। তাহলে মুনাফা যখন বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। আচ্ছা, এরপর আমাদের হিসাবের সর্বশেষ উপাদান হলো ব্যয়। ব্যয় হলো আয়ের বিপরীত হলো ব্যয়। আমাদের এই ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মালিকানা সত্ত্বের আয় মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটায়, আর ব্যয় মালিকানা সত্ত্বের হ্রাস পায়। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটু টেকনিক তোমাদেরকে একটু শিখিয়ে দিব। তোমরা খেয়াল করো, এই যে সম্পদ এবং ব্যয়, এই যে এখানে 5টা উপাদানের মধ্যে সম্পদ এবং হিসাবের মধ্যে 2টা বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেমন সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর এই যে দায় মালিকানা সত্ত্ব আয়, এই তিনটা, এই যে আর বাকি এই যে তিনটা যেটা, এটা বৃদ্ধি পেলে ক্রেডিট, এটা উল্টো, বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন এক মালিকানা একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাব সংরক্ষণের বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, এটা হলো দুতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাব সংরক্ষণের বিজ্ঞানসম্মত পদ্ধতি, এবং এটা ব্যবসায়ীদের নিকট দুতরফা দাখিলা পদ্ধতি খুবই জনপ্রিয়। একতরফা দাখিলা পদ্ধতি সাধারণত আকারে ছোট এবং খুব কম লেনদেন যেখানে হয় সেটা হলো একতরফা দাখিলা পদ্ধতি। আজকে আমরা একতরফা দাখিলা পদ্ধতি 2 নম্বর সৃজনশীল নিয়ে তোমাদের সামনে এখন আমি আলোচনা করব। 2 নম্বর সৃজনশীলটা আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিব এবং সমাধান করব। আমরা উদ্দীপকটা প্রথমে একটু পড়ি, উদ্দীপকে কি বলছে, উদ্দীপকটা পড়েই আমরা অঙ্কতে চলে যাব। জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজ নামে রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ দায়ের পরিমাণ ছিল যথাক্রমে 5,50,000 টাকা এবং 1,70,000 টাকা। এখানে একটা কথা বলছে, 1 জানুয়ারি 2017 আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। অঙ্ক করতে হলে আমাকে এই বিষয়টা বুঝতে হবে। আচ্ছা, দেখো 1 জানুয়ারি 2017 দ্বারা আমরা কি বুঝি? 1 জানুয়ারি 2017 দ্বারা আমরা সহজেই আমরা বুঝতে পারি 1/1/2017, অর্থাৎ 2017 সালের প্রথম দিন, প্রথম মাস, এবং এটা দ্বারা আমরা এটা বুঝি দিন, মাস, বছর। এই 1/1/2017 অর্থাৎ আমার এই 2017 সালটা 1 তারিখে
শুরু হয়েছে। এটা আমরা প্রিয় শিক্ষার্থীরা এটা নিশ্চয়ই আমরা বুঝি। 1 তারিখ মানে শুরু, অর্থাৎ প্রারম্ভিক। এই 1 তারিখ প্রতি যে কোনো, যেমন আজকে যদি সকালে আমি ঘুম থেকে উঠি, সকালে যে কোনো কাজের জন্য প্রারম্ভ। আর আমরা যদি আমাদের বাৎসরিক যদি হিসাব করি, তাহলে আমাদের 1 বছর সমান আমরা বুঝতে হবে 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান কয় মাস? 12 মাস। অর্থাৎ জানুয়ারি অর্থাৎ জানুয়ারি 2017 থেকে ডিসেম্বর 2017, জানুয়ারি 2017 থেকে ডিসেম্বর 2017 আমরা যদি একটু আঙুল থেকে বুঝে নিতে পারি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমান 12 মাস। 12 মাস সমান 1 বছর। এটাকে আমরা, এই 1 বছরকে আমরা বলি সাধারণত আর্থিক বছর। 1 বছরকে কি বলি আমরা? আর্থিক বছর। এখানে আমাদের এই যে অঙ্কটা তো আমাদের, আমরা লক্ষ্য করছি আমাদের হিসাবটা শুরু হয়েছে 1/1/2017 থেকে, তাহলে আমাদের হিসাবটা শেষ হবে 31/12/2017। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই দুইটা বিষয় বুঝতে হবে, 1/1/2017 এবং 31/12/2017। এই দুইটা বিষয় যদি আমরা এই অঙ্কে বুঝে থাকি, তাহলে আমরা এই অঙ্কটা করতে একদম সহজ হবে। আমরা পরবর্তীতে আসতেছি, আরো ভালো করে আমরা বুঝে নিতে পারবো। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। আমরা ব্যবসায় করার জন্য কত মূলধন বিনিয়োগ করি। যদি ব্যবসায়ের আরো শ্রীবৃদ্ধি করাইতে হয়, ব্যবসায় যদি আরো প্রসার ঘটাইতে হয়, তখন আমরা ব্যবসায় আরো কিছু টাকা বিনিয়োগ করি চাহিদার আলোকে। ক্রেতাদের চাহিদার আলোকে আমরা ব্যবসার বৃদ্ধি বা বিভিন্ন মালটাল আরো কেনার জন্য ব্যবসায় আরো কিছু টাকা বিনিয়োগ করি। এই যে 50,000 টাকা নতুন করে বিনিয়োগ মানে, এটা ব্যবসায় আমি অতিরিক্ত মূলধন হিসেবে পরবর্তী সময়ে আমি এনেছি। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। উক্ত বছরে কি করছে? কে উত্তোলন করছে? জনাব শহীদুল ব্যবসায়ের শ্রীবৃদ্ধির জন্য, ব্যবসার প্রসারের জন্য 40,000 টাকা, 50,000 টাকা প্রথম বিনিয়োগ করছে, মূলধন আনছে, এবং পরবর্তী সময়ে আরো 40,000 টাকা নগদ উত্তোলন করছে। অর্থাৎ নগদ উত্তোলন মানে কি? উঠাই নিচ্ছে। 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় নিম্নত সম্পদ ও দায়সমূহ ছিল নিম্নরূপ। যেমন নগদ 1,85,000 টাকা, সম্পদ ছিল, আসবাবপত্র ছিল 1,80,000 টাকা, দেনাদার 1,30,000, মজুত পণ্য 90,000, ব্যাংক ঋণ 60,000 এবং পাওনাদার 55,000। এখন আমরা উদ্দীপকের আলোকে আমরা অঙ্ক করব। আমাদের এখন যেটা আমাদেরকে বলছে, কতে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এখন এই যে প্রারম্ভিক মূলধন যদি নির্ণয় করতে হয়, আমাদেরকে জানতে হবে প্রারম্ভিক মূলধনের একটা সূত্র আছে। প্রারম্ভিক মূলধনের সূত্রটা হলো, আমরা জানি প্রারম্ভিক মোট সম্পদ সমান প্রারম্ভিক মোট দায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে সূত্রটা যদি তোমরা জানো, তাহলে সহজে তুমি অঙ্কটা সহজে করতে পারবে। আমরা প্রারম্ভিক মূলধন পরিমাণ যদি নির্ণয় করতে হয়, তাহলে আমরা সহজেই এই সূত্রটা যদি জানি, তাহলে আমরা সহজেই অঙ্কটা করতে পারি। প্রারম্ভিক সম্পদ থেকে, মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ থেকে যখন আমি প্রারম্ভিক মোট দায় বিয়োগ দিব, তখন আমরা এই যে প্রারম্ভিক মূলধন পরিমাণ পেয়ে যাব। এখন খেয়াল করো, এখানে আমাদের উদ্দীপকে বলা আছে 1 জানুয়ারি 2017 সালে জনাব শহীদুল মোট সম্পদ ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে 5,50,000 টাকা এবং 1,70,000 টাকা। তাহলে 5,50,000 টাকা যেহেতু আগে, এটা হলো সম্পদ, এবং দায় হলো আমার 1,70,000 টাকা। 1 জানুয়ারি মানে কি? 1 জানুয়ারি। এটা হলো প্রারম্ভিক, এটা হলো শুরু। এই যে এই অঙ্কেতে দেখা গেছে প্রারম্ভিক কোনটা, সমাপ্তি কোনটা লেখা থাকবে না। আমাদেরকে অঙ্ক থেকে, এই যে আমাদের তারিখ থেকে আমাদেরকে এটা বাইর করে নিতে হবে কোনটা প্রারম্ভিক কোনটা সমাপ্তি। যেহেতু এখানে 1 তারিখ, এটাই প্রারম্ভিক, এটাই শুরু, বছরের শুরু, এটাই শুরু। এই কারণেই এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ এবং সম্পদের পরিমাণ এবং প্রারম্ভিক দায়ের পরিমাণ দেওয়া আছে 5,50,000 টাকা, 5,50,000 টাকা মোট সম্পদ দেওয়া আছে,
আর মোট দায় দেওয়া আছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, 5,50,000 থেকে 1,70,000 টাকা বিয়োগ দিলে আমরা যেটা পাই 3,80,000 টাকা। 3,80,000 টাকা। 3,80,000 টাকা। এখন আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ পেয়ে গেছি। আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ হলো 3,80,000 টাকা। প্রারম্ভিক মূলধন পরিমাণ কত হয়ে গেছে? 3,80,000 টাকা। প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ দিলে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ পাই। আমরা উত্তরটা পেয়ে গেছি। এখন আমাদের ঘতে আছে সমাপ্তি মূলধন পরিমাণ। সমাপ্তি মানে আমরা জানি শেষ, সবাই জানি বছর শেষে যে সমাপনী যদি কোনো কিছু থাকে সেটা থেকে আমরা সূত্র থেকে জেনে নিব সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। আমরা জানি সূত্রটা হলো সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, পূর্বে আমরা প্রারম্ভিকের সময় এখানে শুধু প্রারম্ভিক কথাটা লেখা ছিল, প্রারম্ভিক সময় এখানে শুধু প্রারম্ভিক কথাটা লেখা ছিল। সূত্রের সাথে শুধু প্রারম্ভিক আর সমাপ্তি পার্থক্য হলো প্রারম্ভিক আর সমাপ্তি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে আমরা প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ দিছি। সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে আমরা সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বিয়োগ করলে আমরা সমাপনী মূলধনের পরিমাণ পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের অঙ্কে দুটো বিষয় দেওয়া থাকবে। একটা হলো অতিরিক্ত যদি মূলধন বিনিয়োগ করি, অতিরিক্ত মূলধন পরিমাণ দেওয়া থাকবে। আর উত্তোলন যদি আমি করি, যদি ব্যবসার প্রয়োজনে আমি কিছু টাকা উঠাই নিই, তখন সেটা দেওয়া থাকবে। আর আমার প্রারম্ভিক মূলধন এবং সমাপ্তি মূলধন পরিমাণটা আমাদেরকে বাইর করে নিতে হবে। এখন আমাদের সমাপনী মূলধন 31 ডিসেম্বর 2017। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, উদ্দীপকে আছে 31 ডিসেম্বর 2017। এটাই হলো সমাপনী মূলধন, এটাই হলো সমাপনী সম্পদ এবং সেখানে সমাপনী দায়ও দেওয়া আছে। এখান থেকে আমরা সূত্রের মাধ্যমে যদি আমরা এই যে বের করে নিতে পারি, তাহলে আমরা সমাপনী মূলধন পরিমাণটা সহজে পেয়ে যাব। তাহলে আমরা নিশ্চয়ই বুঝেছি এতক্ষণে যে আমরা প্রারম্ভিক মূলধন কোনটা, সমাপনী মূলধন কোনটা। যদি 1 তারিখ দেওয়া থাকে সেটা প্রারম্ভিক, যদি 31 তারিখ দেওয়া থাকে সেটা হলো সমাপনী। এখন আমরা আসি অঙ্কে। আমাদের কি দেওয়া আছে? আমাদের যে 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় নির্গত সম্পদ ও দায়ের পরিমাণ ছিল নগদ। আমরা চার্টের মাধ্যমে আমরা করতে পারি। বিবরণ আমাদের আছে কি নগদ 1,85,000 টাকা, নগদ 1,85,000 টাকা আছে। আমাদের আসবাবপত্র 1,80,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা। আমাদের আছে দেনাদার 1,30,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা। যদি আমরা মোট সম্পদ লিখতে পারি, মোট সম্পদ নগদ আছে 1,85,000, আসবাবপত্র 1,80,000, দেনাদার 1,30,000, মজুদ পণ্য 90,000। মজুদ পণ্য 90,000। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে আমরা আমাদের মোট সম্পদ, যেটা সমাপনী মোট সম্পদের পরিমাণ আমরা পেয়ে গেছি। সমাপনী এই যে আমরা নগদ, আসবাবপত্র, দেনাদার, মজুদ পণ্য, এটা যোগ করলে আমরা পাই 5,85,000 টাকা। আমরা আউটারে নিয়ে যাই 5,85,000 টাকা। তাহলে আমাদের মোট সম্পদের পরিমাণ হলো 5,85,000 টাকা। মোট দায়, প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটা দায় আছে। একটা হলো ঋণ আছে 60,000 টাকা, পাওনাদার 55,000 টাকা। ঋণ 60,000, পাওনাদার 55,000 টাকা। তাহলে আমাদের 1,15,000 টাকা। আমাদের আমরা পেয়ে গেছি মোট সম্পদে 5,85,000 টাকা এবং মোট দায় করছি আমরা 1,15,000 টাকা। এই 5,85,000 থেকে 1,15,000 বিয়োগ দিলে আমরা পাই 4,70,000 টাকা। 4,70,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর অঙ্কের সৃজনশীলতার উত্তরও আমরা পেয়ে গেছি।
এখানে আমাদের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য বলছে আমরা সমাপনী মূলধনের পরিমাণ পেয়ে গেছি 4,70,000 টাকা। সমাপনী মূলধনের পরিমাণ আমাদের কত? 4,70,000 টাকা। এখন আমরা সৃজনশীল গতে চলে যাব। গ ছোট গ, আমাদেরকে বলছে লাভ ক্ষতি নির্ণয় করার জন্য। লাভ ক্ষতির আমাদের এই অঙ্কে যদি লাভ ক্ষতি নির্ণয় করতে হয় আমাদের কমন একটা সূত্র আছে যে সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, লাভ ক্ষতি নির্ণয়ের জন্য যে সূত্রটা দরকার সেটা আমি তোমাদের সামনে আলোকপাত করেছি। সমাপনী মূলধন প্লাস উত্তোলন, প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। আমরা ক এবং খ থেকে আমরা অনেকটাই পেয়ে যাব। আমাদের তোমরা লক্ষ্য করো সমাপনী মূলধনটা কি। সমাপনী মূলধন আমরা এর আগেই বের করেছি, একটু আগেই আমরা 2 নম্বর যে খর মাধ্যমে আমরা সমাপনী মূলধন পরিমাণ পেয়ে গেছি। সমাপনী মূলধনের পরিমাণ আমরা বের করেছি 4,70,000 টাকা। 4,70,000 টাকা সমাপনী মূলধন পরিমাণ বের করেছি। তোমরা একটু আমাদের সূত্রের দিকে একটু খেয়াল করো। উত্তোলন, এরপর আমরা কিন্তু এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে উত্তোলন পরিমাণ। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন, তাহলে আমাদের উত্তোলন আমাদের দেওয়াই আছে 40,000 টাকা। মাইনাস প্রারম্ভিক মূলধন আমরা ক থেকে নিতে পারি। আমরা ক তে প্রারম্ভিক মূলধন পরিমাণ পেয়েছি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা ক তে বাই করছি 3,80,000 টাকা। প্লাস তোমরা লক্ষ্য করো জনাব শহীদুল তার ব্যবসা প্রসারের জন্য উক্ত বছরে 2017 সালে আবারও ব্যবসা শ্রীবৃদ্ধির জন্য, ব্যবসা প্রসারের জন্য আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করছে। এই নতুন করে ব্যবসায় যখন বিনিয়োগ করছে তখন এই নতুন করে বিনিয়োগটা হলো কি অতিরিক্ত মূলধন। তাই আমরা আমাদের সূত্রের সাহায্যে আমাদের সবকিছু আমরা পেয়ে গেছি। সমাপনী মূলধন আমরা পাইছি খ সৃজনশীলের উত্তর থেকে, উত্তোলন আমাদের দেওয়া আছে। প্রারম্ভিক মূলধন আমরা ক থেকে পাইছি এবং অতিরিক্ত মূলধন আমাদের দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে 4,70,000 এবং 40,000 এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয়? 5,10,000 মাইনাস 3,80,000 প্লাস 50,000 যখন আমরা যোগ করব তখন আমাদের হয় কি 4,30,000। তো সমান সমান আমাদের পার্থক্যটা থাকে কত? 80,000 টাকা। 80,000 টাকা। অর্থাৎ সুতরাং লাভ সমান হলো কত? 80,000 টাকা। লাভ কিভাবে? তাহলে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণও পেয়ে গেছি। প্রারম্ভিক মূলধন আমাদের হয়েছে কত টাকা? 3,80,000 টাকা। কর উত্তর আমরা পাইছি সমাপনী মূলধন পাইছি আমাদের 4,70,000 টাকা। এখন আমাদের লাভ ক্ষতি নির্ণয় করার জন্য বলছে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতি পরিমাণ আমরা লাভ পাইছি 80,000 টাকা। অর্থাৎ সমাপনী মূলধন এবং উত্তোলনের পরিমাণ যদি, সমাপনী মূলধন এবং উত্তোলনের যোগফল যদি বা সমষ্টি যদি প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধন চেয়ে বেশি হয় তখন আমার হবে লাভ। আর যদি সমাপনী মূলধন প্লাস উত্তোলনের সমষ্টি যদি প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের চেয়ে কম হয় তখন আমার ব্যবসায় লস মানে ক্ষতি। এই হলো আমাদের দ্বিতীয় দাখিলা পদ্ধতি 2 নম্বর সৃজনশীল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটু আমরা এই অঙ্কের সাথে সাথে আমরা যে আলোচনাটা করেছি আমরা সেই আলোচনার উপরে একটু আমরা এই অঙ্কের সৃজনশীলের সাথে পাশাপাশি আমরা বহু নির্বাচনীটা জেনে নিব। একটু আমরা বহু নির্বাচনীটা একটু আলোকপাত করি। আমরা বহু নির্বাচনী আলোকপাত করি। আমরা প্রথমে আমরা দ্বিতীয় দাখিলা পদ্ধতিকে ইংরেজিতে কি বলে? ডাবল এন্ট্রি সিস্টেম। দ্বিতীয় দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি? দুই তরফা দাখিলা পদ্ধতি। লুকা প্যাসিওলি কে ছিলেন? উনি ইতালির গণিতবিদ ছিলেন। তিনি কত সালে গ্রন্থ রচনা করছেন? 1494 খ্রিস্টাব্দে। তার গ্রন্থটির নাম কি? সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। আমাদের এরপর আমরা আলোচনা করেছি দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি? 10টি। আমরা আলোচনা করেছি দ্বৈত সত্তাটা কি? দ্বৈত সত্তা হলে দুটি পক্ষ যেখানে থাকবে সেটা হলো দ্বৈত সত্তা। আমরা এরপরে আমরা আলোচনা করেছি একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি কোনটি হিসাব সংরক্ষণের বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়? একতরফা দাখিলা পদ্ধতি। কোনটি হিসাব সংরক্ষণের সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য পদ্ধতি? দুই তরফা
দাখিলা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের এই সৃজনশীল থেকে, এই অঙ্ক থেকে এবং এই চ্যাপ্টার থেকে তোমরা তোমাদের সৃজনশীলের পাশাপাশি তোমরা বহু নির্বাচনীগুলো দেখে নিবা। তোমরা যদি প্রত্যেকটা চ্যাপ্টারে, হিসাব বিজ্ঞানের টোটাল 12টি চ্যাপ্টার আছে, এই 12টি চ্যাপ্টার যদি তুমি ভালোভাবে যদি পড়ে ফেলো তাহলে তোমার বহু নির্বাচনীগুলো আনসার করতে কোনো কষ্ট হবে না। কারণ তোমার এই যে 12টা চ্যাপ্টার থেকেই তোমার বহু নির্বাচনী আসে 30টি, অর্থাৎ 3 বার 36 প্রতি কোনো চ্যাপ্টার থেকে 2টা বহু নির্বাচনী আসবে, কোনো চ্যাপ্টার থেকে 3টে বহু নির্বাচনী আসবে। তো প্রতিটা চ্যাপ্টারের উপর যদি তোমার ধারণা থাকে, প্রতিটা চ্যাপ্টার সম্বন্ধে যদি তোমার যে পূর্ণাঙ্গ লাইন বাই লাইন জানা থাকে, তাহলে বহু নির্বাচনী তোমার একটাও ভুল হবে না, তোমরা 30-এ 30 পাবে। তো আমি আসলে আমাদের শিক্ষার্থীদের এবং সম্মানীদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আসলে আমাদের ফেজে ছটড়া বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ফেজ, যেটা অনলাইন ক্লাস ফেজে আমরা আমাদের বিদ্যালয়ের সকল ক্লাসগুলো দিয়ে থাকি। আপনারা শিক্ষার্থীদেরকে এই ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার জন্য শুভকামনা রেখে, সবার সুস্বাস্থ্য কামনা করে, নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায়। সবাইকে ধন্যবাদ।